ইডির অভিযানের খবর তো দেখাবোই, তবে অবাক হয়ে যাবেন শুনলে যে কলিয়ারি অঞ্চলে বেশ কিছু বাবু টাবুরা আছেন যারা বিভিন্নভাবে এই সমস্ত বিষয়গুলো সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছেন এবং ইডি অভিযান তাদের ওখানেও হচ্ছে। যেমন বলি, ভানোরা কলিয়ারি কেন্দ্র সরকারের আওতাধীন সেই কলিয়ারি অঞ্চলে সেখানে ঘোষবাবুর অফিসই বলা যেতে পারে, ঘোষবাবুর অফিসে ইডির অভিযান। দীর্ঘক্ষণ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অভিযান, নথিপত্র এই সমস্ত নাড়াঘাটা করা, আরও কাগজপত্র সমস্ত দেখা। প্রশ্ন হচ্ছে যে ঘোষবাবুর সঙ্গে কি ভানোরা কলিয়ারির কোনো রকম যোগাযোগ আছে নাকি? ঘোষবাবুর সঙ্গে আর যে কলিয়ারিগুলো রয়েছে, কয়লা খনিগুলো, সেখানে কোনো যোগাযোগ আছে নাকি? আর যদি যোগাযোগ থাকে তাহলে এটা ধরে নিতে হবে যে ওই সমস্ত কয়লা খনির অফিসারদের সঙ্গেও কিন্তু তাহলে ঘোষবাবুর যোগাযোগ রয়েছে। ঘোষবাবু তো একা যোগাযোগ করতে পারেন না, তাহলে নিশ্চয়ই ওই আধিকারিকরাও এই ঘোষবাবুর সঙ্গে যোগাযোগ রেখেছেন যার অফিস বলা হচ্ছে, এবং তার অফিসে যখন ইডি পৌঁছচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো অমিল কোথাও আছে। আর সেই অমিল যদি ঠিকমতো খুঁজতে যাওয়া যায় তাহলে খুব স্বভাবতই বলা যেতে পারে ঘোষবাবুর অফিসে ইডি যখন অমিল খুঁজতে এসছেন এবং সেখানে যদি সরকারি আধিকারিকের সঙ্গে ঘোষবাবুর সম্পর্ক থাকে তাহলে সেই অমিলের মধ্যে সরকারি আধিকারিকরাও রয়েছেন নাকি? কেন কলিয়ারি অঞ্চলে কেউ যদি অফিস বানিয়ে ফেলে, কয়লা খনি অঞ্চল সেখানে যদি কেউ অফিস বানিয়ে ফেলে, কয়লা খনির এলাকা সেখানে যদি কেউ অফিস বানিয়ে ফেলে এবং সেটা কোল রিলেটেড অফিস, তাহলে সে টেন্ডার হোক বা যে কারণে হোক, তাহলে কোনো না কোনো জায়গায় একটা সম্পর্ক টাচ তো হচ্ছে। এবং শুক্রবার সকাল থেকে ইডির অভিযান সেখানেও কিন্তু হয়েছে। তাহলে আরও কোনো সরকারি আধিকারিক আর এই ঘোষবাবুরা এ সমস্তের মধ্যে আছে কি না, এটা নিয়েও প্রশ্ন উঠছে। আমরা দেখাবো সম্পূর্ণটাই। সম্পূর্ণ খবর দেখুন TSNM নিউজে। নমস্কার, আমি তিলাঞ্জন, TSNM নিউজ আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে প্রশাসন বলে, জনগণ বলে, জনপ্রতিনিধি বলে, আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় সেই বার্তা পৌঁছে যায়। আজকে জনগণ না বললেও আজকে ছবি কিছু কথা বলবে। সকাল থেকে আপনারা শুনছেন আসানসোলের বিভিন্ন প্রান্তে, আসানসোল বলা ভুল হবে, জেলা এবং রাজ্য এবং রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গাতে ইডির অভিযান চলছে। প্রায় 40টিরও বেশি জায়গায় ইডির অভিযান চলেছে এবং সেখানে ঝাড়খণ্ড রয়েছে। আমরা প্রথম একটু জায়গাগুলো উল্লেখ করি যে ঠিক কোথায় কোথায় ইডির অভিযান সকাল থেকে চলছে। ইডি সূত্রে শুক্রবার সকাল থেকে কয়লা সংক্রান্ত মামলাতে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের 40টারও বেশি জায়গাতে অভিযান চলছে। প্রথমত চলে আসি দুর্গাপুরের সালারপুরিয়াতে চলছে এই অভিযান খাড়কার বাড়িতে। দ্বিতীয়ত সুশান্তবাবুর বাড়িতে চলছে ইডির হানা। জানা যাচ্ছে এই সুশান্তবাবু খাড়কার অ্যাকাউন্টেন্ট। তারপরে চলে আসি দুর্গাপুরের সিটি সেন্টার ডক্টর কলোনিতে রয়েছে জয়সওয়ালের বাড়ি, সেখানেও চলছে ইডির অভিযান। দুর্গাপুরের সিটি সেন্টারে মধুসূদন পথে লোকেশের অফিসে এবং মেন গেটে সিংয়ের বাড়িতে চলছে অভিযান। এখানে সূত্রের খবর কয়লা পাচারের অভিযোগ বারবার উঠেছে। বিধাননগরের সেক্টর 2তে চিন্ময় মণ্ডলের অফিসে চলছে অভিযান। এখানেও কয়লার সঙ্গে যদি কিছু যোগাযোগ থাকে তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্গাপুরের সেক্টর 2C-তে অনিমেষবাবুর বাড়িতেও চলছে অভিযান। সেপকো টাউনশিপ রাজকিশোর এর বাড়িতেও ইডি হানা এবং পাণ্ডবেশ্বরের খোট্টাড্ডি, সেখানে যুধিষ্ঠির নামে কারোর বাড়িতে চলছে তল্লাশি। এখানে আবার বালি পাচার, কয়লা পাচার দুটোরই অভিযোগ উঠে আসছে। এ তো গেল দুর্গাপুর। ভাবতে পারেন দুর্গাপুরের কতগুলো জায়গাতে একসঙ্গে অভিযান চলছে। এ তো গেল দুর্গাপুর। আসানসোল শিল্পাঞ্চল, সেখানে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত, সেই বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ডুবুডিহি চেকপোস্টের কাছে একটা পার্কিং আছে বিশাল। সেই পার্কিং এর পাশে একটা গুমটির মতো অফিস, একদম গুমটি, দেখবেন যেমন গুমটি হয়, দুটো দরজা সম্পন্ন, গুমটির মতো ছোট্ট একটা অফিস। এবং সেই অফিসে ইডির 5 জন আধিকারিক এবং 8 জন নিরাপত্তারক্ষী
কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তা রক্ষী শুধু না, কেন্দ্রীয় বাহিনী 8 জন, সকাল 6টা থেকে সন্ধ্যে পর্যন্ত সেখানে চললো অভিযান। নথিপত্র সমস্ত চেক করা হলো, ল্যাপটপ নিয়ে অনেক কিছু সার্চ করা হলো, বেশ কিছু নথি নিয়ে তারা বেরিয়ে চলে গেল। এবং সূত্রের খবর যে কয়লা পাচারের কোনো না কোনো যোগাযোগ এখানে রয়েছে এবং বেশ কিছু টাকা পয়সার লেনদেন যা খতিয়ে দেখতে এসেছিল ইডির আধিকারিকরা। এখন কি পেল তা পরবর্তী সময় জানা যাবে। এরপরে চলুন ওই বর্ডারটা পার করে একটু ওই দিকে চলে যাই, ঝাড়খণ্ডে সেখানে বিনোদ, সেখানেও বিশাল ইডির অভিযান। অরবিন্দ, সেরকমও একটা নাম উঠে আসছে, সেখানেও বিশাল অভিযান। এবং বেশ কিছু জায়গা থেকে নগদ যেমন পাওয়া গেছে, আবার বেশ কিছু অলংকারও কিন্তু উদ্ধার করেছে, অর্থাৎ অলংকারও, সোনার গয়না, এই সমস্ত আর কি ইডি আধিকারিকরা নাকি তারা বাজেয়াপ্ত করেছে। এরকম একটা ব্যাপক চাঞ্চল্য সকাল থেকে চলছিল, একটার পর একটা। এরপরেও খবর পাওয়া গেল কলকাতাতেও এমন ঘটনা হয়েছে, হাওড়াতেও ইডির অভিযান চলেছে, ঝাড়গ্রামেও ইডির অভিযান চলেছে এবং চতুর্দিকে সময়টা ঠিক একই, ওই সকাল 7টা সাড়ে 7টার মধ্যে ইডির আধিকারিকরা ঢুকেছে এবং বেশিরভাগ জায়গাতেই সন্ধ্যার সময় বেরিয়ে গেছে, যদিও এই খবর করা পর্যন্ত আরো 2-1 জায়গায় সেই অভিযান চলছে। क्या नाम है? क्या नाम है? किस लिए बोल रही है? आपको बुलाया था क्या? तब आप क्यों आए थे? हम आए थे क्योंकि मेरा बेटा यहाँ पे है, इसीलिए। जी, कितना उम्र हो बेटा आपका? ज़्यादा उम्र नहीं हो रहा, 18-19 साल। कहाँ रहता है? हर्षडेगाल कौन सा काम करता है? काम करते हैं। क्या काम करता है? आपको मालूम है? मालूम नहीं है। आपको कैसे पता चला आज बेटा आया था? रात से ही आया क्या? कॉल किए थे हम अच्छा, सुबह में, उसके बाद मोबाइल स्विच ऑफ, बस इतना जानकारी था कि बाईपास में काम करता है। तो बेटा रात को अभी आया 10 था दिन इधर? से काम, हाँ रात में ही आया है। বেটা भी है ये কারা এসছে এরা? জানি কার বাড়িতে এসছে? এটা তো গোসাই বাড়িতে এসে জানি গোস্বামী। কত নম্বর ব্লক এটা, যে ব্লকে এসছে? কে বলো এ ব্লক। কার বাড়িতে এসছে? গোসাই কি করেন উনি? উনি তো এমনি পূজা আজা করে। কতজন এসছে? 3 জন আছে, 3 জন অফিসার আর সিকিউরিটি দুটো একটাই আমি 3 জন দেখলাম তো। 3 জন গেল, আর অফিসার কজন এসছে? ওটাকে দেখিনি আমি। কি নাম যার বাড়িতে এসছে? হ্যাঁ যার বাড়িতে এসছে কি নাম তার? ওখানে তো গোস্বামী বলি, গোস্বামী বলেছি। আর কখন ঢুকেছে? হ্যাঁ যখন ঢুকে তখন আমি ছিলাম না, আমি এসে দেখতে পেয়েছি। ভোরবেলা আমি ভাবলাম কি মনে হয় যাই না, ঠিক উনি কি বললো? এখন গেট লাগিয়ে দিতে বললো তো। গেট লাগিয়ে দিতে বললো। আপনার নাম? আমার নাম সাধন সাধন মল্লিক। মল্লিক। সূত্র থেকে যেটা উঠে আসছে যে আদালতে, বিশেষ সিবিআই আদালতে এই কয়লা পাচার নিয়ে আরো বেশ কিছু নথি তথ্য রিপোর্ট যাই আছে সেটা ডিসেম্বরের 2য় সপ্তাহে সম্ভবত জমা দিতেই হবে সিবিআইকে। এই কয়লা পাচার মামলা এটা সিবিআই এর হাতে ছিল, আছে এখন, এবং সেখানে যতগুলো ভাগ করা হয়েছে বিষয়টাকে, একটা হচ্ছে যে কয়লা যারা কিনছে, কয়লা যারা বিক্রি করছে, আরেকটা সরকারি আধিকারিক, এবং আরেকটা প্রভাবশালী এবং সরকারি আধিকারিক মিলিতভাবে যারা এই পুরো বিষয়টাকে চালিয়েছে, বিষয়টাকে চালাচ্ছে। 4টে ভাগ, 3টে ভাগের অগ্রগতি খুব বেশি। এক হচ্ছে যারা কয়লা চুরি করেছে, দ্বিতীয় হচ্ছে যারা কিনেছে, তৃতীয় হচ্ছে যারা বিক্রি করেছে, অর্থাৎ সরকারি আধিকারিকরা যাদেরকে ধরা হয়েছে, যারা জড়িত ছিল আর কি এসব বিষয়ের মধ্যে। চতুর্থটা এই প্রভাবশালী এবং সরকারি আধিকারিক যারা এটাকে চালিয়েছে একদম নির্দিষ্ট নিয়মকানুন মেনে আর কি, তাদের বিষয়টার অগ্রগতি খুব স্তব্ধ। এবং এমনই আদালত সূত্র থেকে জানতে পারা গেছে, এবং সেখানে সিবিআই অফিসারদের জিজ্ঞেস করা হয়েছিল, তারা 90 দিনের মধ্যেই জালটাকে সম্পূর্ণ গুটিয়ে ফেলার কথা বলেছেন এবং ডিসেম্বরের 2য় সপ্তাহের মধ্যে সম্ভবত তাদেরকে রিপোর্ট জমা করতে হবে। সে কারণে কি এত তড়িঘড়ি? এবং যখনই এই কয়লাকাণ্ড নিয়ে মামলা সিবিআইয়ের হাতে চলছে, সিবিআই এগোচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণে টাকা পয়সার বিষয় চলে এসছে, খুব স্বভাবতই এখানে ইডি ইনভলভ হয়ে গেছে এবং সেই ইডির অভিযান শুরু হয়েছে।
এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, কয়লার সঙ্গে তো কেউ কেউ জড়িত আছেই, সঙ্গে তিনি আবার বালির সঙ্গেও জড়িত আছে। কয়লার সঙ্গে তো জড়িত আছেই, সঙ্গে বালির বিষয়টাও সে জড়িত আছে, এমনটা সূত্রের খবর উঠে আসছে বেশ কয়েকজনের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রেও আবার নতুন করে কি হবে সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা রয়েছে। তবে শুক্রবার সকাল থেকে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চল, যেটা বিশেষত কয়লাঞ্চল বলা হয়, এবং বাংলা ঝাড়খণ্ড সীমান্ত যেটা চেকপোস্ট, তার সামনে যে পার্কিং, সেখানে যে অফিস, এই অফিস কারা বানালো, এই অফিস কারা করলো, এই অফিসের অধিকার কে দিল, এই অফিসে যদি লেনদেন হয় কেন হয়, এই অফিসে যদি লেনদেন হয় সেই লেনদেনের লভ্যাংশ বা মুনাফা যায় কোথায়? আদৌ কি কোনো সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কোনো সরকার এখান থেকে কোনো লাভবান হন নাকি? এই অফিসটা কার মন মতো তৈরি হয়ে গেল? কয়লা তো আলটিমেটলি হচ্ছে কেন্দ্র সরকারের আওতাধীন, এবং ইসিএল, বিসিসিএল, সিআইএল সবই কেন্দ্র সরকারের আওতাধীন। সেখান থেকে কয়লা লুট হচ্ছে এমন বলা হচ্ছে। কয়লা লুট হচ্ছে মানে তো কলিয়ারি থেকে লুট হচ্ছে, তবেই তো কয়লাটা আসছে বাইরে, তাহলে সেই কয়লা লুট হচ্ছে। এবারে সেই কেন্দ্রীয় সরকারের আওতাধীন সংস্থা সেই কয়লাকে কেন্দ্র করে এবং ট্রাক ট্রান্সপোর্টকে কেন্দ্র করে একটা অফিস বানিয়ে ফেললো। কারা এই অফিস বানালো, কি করে এই অফিস তৈরি হলো, সেই অফিসের স্টাফ কারা রয়েছে, সেই অফিসের মালিক কে, অথবা কর্পোরেট অফিস কিনা গুমটির মতো, এটাও কিন্তু দেখার বিষয়। এবং যেটা সূত্রের খবর উঠে আসছে যে গুমটির মতো অফিস থেকে লক্ষ লক্ষ টাকা লেনদেনের বিষয় রয়েছে, এবং তার সম্ভবত কোনো সঠিক কাগজপত্র বা কোথায় ইনভেস্ট হয়েছে, কি হয়েছে তা পাওয়া যাচ্ছে না, যার খোঁজে অভিযানে আসছে। এবং সেখানে যে সমস্ত স্টাফ রয়েছে তাদেরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা তো কর্মী, সাধারণ কর্মী। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে যদিও কাউকে এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে হেফাজতে নেওয়া হয়নি, তবে প্রচুর নথি উদ্ধার হয়েছে, তারা নথি নিয়ে চলে গেছে। এখন দেখার ভবিষ্যৎ কি হয়। তবে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় যে সমস্ত কয়লা খনিগুলো চলছে, এবং বিগত সিবিআই এর যে ইনভেস্টিগেশন, সেখানে দেখতে পাওয়া গেছে যে এই খনির যারা আধিকারিক তারাও কিন্তু বিষয়টার সঙ্গে খুব ভালোভাবে যুক্ত। ফলে এখন যে সমস্ত কয়লা খনিগুলো চলছে সেখানে যারা আধিকারিক আছেন তারা কেউ যুক্ত নন তো? তারা তো এর মধ্যে কেউ যুক্ত নন? এটাও কিন্তু প্রশ্নের জায়গা দাঁড়িয়েছে। কেন কিছু আধিকারিক কেউ জামিনে আছেন, কেউ জেল খেটেছেন, বেলও পেয়েছেন, মামলাও চলছে, তারপরেও নতুন করে ইডির হানা। আরও কি কোনো প্রভাবশালী আছে? আরও কি কোনো সরকারি আধিকারিক আছে? প্রশ্নটা থেকেই যাচ্ছে। তবে সমস্ত পরিস্থিতি দেখলেন, সমস্ত ছবি দেখলেন, ভবিষ্যৎ কি কমেন্টস করতে পারেন আপনারা।